স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে জানাবে প্রেস উইং। বিকেলে সচিবালয় নিজ দপ্তরের ব্রিফিংয়ে কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি আরও জানান, কোন দল থেকে নির্বাচন করবেন তা আগামী 2-1 দিনের মধ্যেই পরিষ্কার করা হবে। কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন তিনি। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। গণ অভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসার ইউএনওদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতির বিষয়ে দিক নির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা একথা বলেন। সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাগণ এ সময় অনলাইনে যুক্ত ছিলেন। প্রধান উপদেষ্টা এ সময় ইউএনওদের উদ্দেশ্যে আরও বলেন, ইতিহাস নতুন করে একটি সুযোগ দিয়েছে, অন্য জেনারেশন এই সুযোগ পাবে না। এই সুযোগকে কাজে লাগাতে পারলে নতুন বাংলাদেশ গড়া সহজ হবে, আর যদি সম্ভব না হয় তাহলে জাতির মুখ থুবড়ে পড়বে। তিনি কর্মকর্তাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সৃজনশীল হওয়ার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। বাংলাদেশ সরকার বলতে যা বোঝায় তা হলো তোমরা, আমার সামনে আজকে যারা আছো তারাই হলো বাংলাদেশ সরকার। ডানে বাঁয়ে উত্তরে দক্ষিণে তাকানোর আর দরকার নেই, তোমরাই নিজেরাই, এই হলো বাংলাদেশ সরকার। তোমরা যা করো সেটাই সরকারের কাজ, এর বাইরে সরকার গিয়ে উপর থেকে গিয়ে কিছু করতে পারে না, তার পক্ষে সম্ভব না। কাজে এটা তোমাদের প্রেসক্রাইবড রেসপন্সিবিলিটি, যেটা তোমাদের করতে হয়। বাগেরহাটের সংসদীয় আসন 4টি থাকছে। এ সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত এলো। এর ফলে বাগেরহাটে 4টি আসনে সংসদ নির্বাচনে ভোট হবে, আর গাজীপুরে থাকছে 5টি সংসদীয় আসন। আপিল বিভাগের আদেশের পর এই ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা ছিল বিজয়ের আনন্দে। আর সেই আনন্দ মিছিলে ছিলেন বাগেরহাটের স্থানীয় জনগণ সহ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বাগেরহাটের 4টি আসনের নির্বাচনের বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত জানান রিটকারীর আইনজীবী। বাগেরহাটের 4টি সংসদীয় আসন অর্থাৎ ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারী নিয়ে বাগেরহাট 1, বাগেরহাট সদর কচুয়া নিয়ে বাগেরহাট 2, রামপাল মোংলা নিয়ে বাগেরহাট 3, শরণখোলা আর মোরেলগঞ্জ নিয়ে বাগেরহাট 4 সংসদীয় আসন আজ থেকে এই মুহূর্ত থেকে পুনর্বহাল হলো। গাজীপুর আসনের বিষয়েও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত জানান তিনি। গাজীপুরের বিষয়ে বলেছেন, গাজীপুরে যে 5টি আসন ছিল সেই 5টি আসনে এবার নির্বাচন হবে, এবং যদি পরবর্তীতে অন্য কোনো সিদ্ধান্ত হয় সেটা নির্বাচন কমিশন দেখবেন। আইনজীবী বলেন, 24 ঘন্টার মধ্যে আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী নতুন প্রজ্ঞাপন জারি করা না হলে নির্বাচন কমিশন আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হবে। নির্বাচন কমিশনের হাতে সর্বোচ্চ সময় থাকবে আগামীকাল 11:30 পর্যন্ত। তার 1 মিনিট পরে গেলে নির্বাচন কমিশন কন্টেম্প্ট অফ কোর্টের মামলায় পড়তে পারে। অন্যদিকে সর্বোচ্চ আদালতের আদেশের বিষয়ে কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানায় বিবাদী পক্ষ। আজকে যে রায়টা হলো সেই রায়ের বিষয়টা আমি লিখিতভাবে ইসিকে জানাবো, নির্বাচন কমিশনকে জানাবো। নির্বাচন কমিশনের পরবর্তী ইনস্ট্রাকশন সাপেক্ষে এটা তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সে অনুযায়ী আমার রেসপন্সটা হবে। জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আপিল বিভাগের এই শুনানিকে ঘিরে সর্বোচ্চ আদালতে এদিন ছিল উপচে পড়া ভিড়। গত 4 সেপ্টেম্বর বাগেরহাট ও গাজীপুরের আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ ঘোষণা করে গত 10 নভেম্বর রায় দেয় হাইকোর্ট। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। কাল সন্ধ্যা 6টায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। জাতির উদ্দেশ্যে ভাষণে ভোটের তারিখ সহ বিস্তারিত জানাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানী আগারগাঁও নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাকারিয়া, জানাবেন নির্বাচনের তফসিল ঘোষণা সহ নির্বাচন আয়োজনের ব্যাপারে ইসি সচিব কিছু জানিয়েছেন কিনা?
আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এবং এই তফসিল যে ঘোষণাটি, সেই ঘোষণাটি কিন্তু ইতিমধ্যে আজকে বিকেল ৪টার সময় রেকর্ড করা হয়েছে টিভি এবং রেডিওতে প্রচারের জন্য। এবং এর আগে কিন্তু আজকে যেই বিষয়টি আমরা দেখেছি যে আজকে দুপুর ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং বাকি যে ৪ নির্বাচন কমিশনার ছিলেন তারা সবাই মিলে কিন্তু রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং তাকে এই নির্বাচন সংক্রান্ত সকল বিষয়াদি জানিয়েছেন, তার সাথে কুশল বিনিময় করেছেন। এবং রাষ্ট্রপতি কিছু বিষয়ে আসলে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলেন, যেমন পোস্টাল ভোটিং কেমন হবে, ভোটার নিবন্ধন কেমনভাবে হচ্ছে, সার্বিক বিষয়ে আসলে খোঁজ খবর নিয়েছেন তিনি এবং নির্বাচন কমিশনকে আশ্বাস দিয়েছেন যে পূর্ণ সহায়তা করার। তারপরই নির্বাচন কমিশনার আবার নির্বাচন ভবনে আসেন এবং তারপরে তাদের একটি মিটিং হয়, অভ্যন্তরীণ মিটিং। তারপরই আসলে কিন্তু জানানো হয়, ইসি সচিব আক্তার আহমেদ তিনি আমাদেরকে জানান যে কালকে সন্ধ্যা ৬টায় এই ভাষণটি প্রচার করা হবে। এবং এর মধ্যে কিন্তু কিছু প্রশ্ন করা হয়েছিল তাকে, ইসি সচিবকে, যেমন এই আসন পুনর্বিন্যাসের যে বিষয়গুলো, তো সেই বিষয়ে তিনি যেমনটি জানিয়েছেন যে যেহেতু এখন পর্যন্ত আপিল বিভাগের যে রায়টি হয়েছে সেই রায়ের লিখিত কোনো কিছু তাদের কাছে এসে পৌঁছায়নি, তো সেই ক্ষেত্রে তারা আসলে এখন এই ৩০০ আসনকে কেন্দ্র করেই কিন্তু তাদের এই তফসিল ঘোষণাটি কার্যক্রমটি আগাচ্ছে। কালকে রায় হাতে পেলে হয়তো তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। আর এর বাইরে এই যে তফসিল ঘোষণাটি কালকে করা হবে, এর মাধ্যমে কিন্তু নির্বাচনের যেই আনুষ্ঠানিক যাত্রা, সেই যাত্রাটি শুরু হচ্ছে। এবং এই তফসিলের মাধ্যমে আসলে নির্বাচন কমিশন দেশের যেই অভ্যন্তরীণ যে প্রশাসন রয়েছে বা নির্বাচন কেন্দ্রিক যেসব বিষয় রয়েছে সেই বিষয়গুলোতে কিন্তু একচ্ছত্র আধিপত্য পাবে, অর্থাৎ সব কিছুর নিয়ন্ত্রণ চলে আসবে নির্বাচন কমিশনের হাতে। তো কালকে সন্ধ্যায় ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল এবং তারপরই আসলে এই নির্বাচনের যেই কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞটি শুরু হবে। তো সাথী, আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে এতটুকুই ছিল সর্বশেষ। সাথী, অসংখ্য ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে, তবে ধীর গতিতে কিছুটা উন্নতি হচ্ছে। চিকিৎসকরা বলছেন নতুন করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না, এটি মেডিকেল বোর্ডের স্বস্তি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও তথ্য জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, জানাবেন মেডিকেল বোর্ড থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কোনো তথ্য পেয়েছেন কিনা? জি সাথী, আপনাকে ধন্যবাদ। আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে মেডিকেল বোর্ডের নতুন কোনো তথ্য কিন্তু আমাদের হাতে নেই, তবে এই মুহূর্তে মাত্র কয়েক মিনিট হলো যে তার যে পুত্রবধূ ডক্টর জুবাইদা তিনি কিন্তু হাসপাতালে প্রবেশ করেছেন, মাত্রই প্রবেশ করেছেন। আসলে যেটি আসলে এখন পর্যন্ত হয়তো গণমাধ্যমের শিরোনাম হতে পারেনি, যেহেতু মাত্র 2-3 মিনিটের মধ্যেই তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। যদি তিনি হাসপাতালে ভিতর থেকে কখন বের হবেন বা তারপরে নতুন কোনো তথ্য আসলে দেওয়া যায় কিনা সে বিষয়ে চিন্তা করব, সে বিষয়ে আসলে জানানো যাবে। তবে সবকিছু মিলে যদি বলি যে চীনের যে চিকিৎসক দল এবং যুক্তরাজ্যের যে চিকিৎসক দল তারা কিন্তু এখনো ঢাকায় রয়েছে এবং বিএনপি চেয়ারপারসনের যার স্বাস্থ্যের যে বিষয় সেটি কিন্তু আগের মতোই রয়েছে। এবং নতুন করে কিন্তু গণমাধ্যমের সাথে বিএনপির যিনি কথা বলেন, এই ডক্টর AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু নতুন করে কোনো ব্রিফ করেননি এবং বিএনপির ঊর্ধ্বতন কোনো নেতাকর্মীও কিন্তু আসলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে। সর্বশেষ তাকে কিন্তু দেশের বাইরে যে উন্নত চিকিৎসার জন্য যে নিয়ে যাওয়ার কথা সেটিও কিন্তু এখনো স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে ডক্টর জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে এসেছেন, তিনি বের হলে গণমাধ্যমের সাথে কথা বলেন কিনা, তারপরে কোনো বিএনপি কোনো নেতাকর্মী কথা বলেন কিনা সে বিষয়ে যদি কোনো তথ্য পাওয়া যায় সেটি আপনার মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করবো। সাথী, জি অবশ্যই শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে রাজি হতে হবে, এ বিষয়ে বাংলাদেশে কিছু করার নেই, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে নিজ মন্ত্রণালয়ে তিনি আর বলেন নতুন করে কোনো বাহিনীর উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার কারণ নেই। জানান DGFI এর মতো প্রতিষ্ঠান সব দেশে আছে, ফলে জাতিসংঘের সুপারিশ অনুযায়ী তা বিলুপ্ত করার কোনো পরিকল্পনা নেই সরকারের। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি বলেন তাকে ফেরাতে রাজি হতে হবে ভারতকে, এ বিষয়ে বাংলাদেশের কিছু করণীয় নেই। করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ
ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানো। আমরা জোর করে করার কিছু নেই, রাজি না হলে আসলে তো করার কিছু নেই, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি। 2021 সালের 10 ডিসেম্বর র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই নিষেধাজ্ঞা এখনো ওঠেনি। তবে নতুন করে নিষেধাজ্ঞা আসার কোনো কারণ নেই বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা 40টি সুপারিশ জানালেও ডিজিএফআই এর মতো সংস্থা সব দেশেই আছে বলে মন্তব্য তার। ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এভাবে 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। আমার তো মনে হয় না এই ধরনের কোনো সম্ভাবনা আছে, কারণ আমি দেখতে পাচ্ছি না কোনো অভিযোগ আসছে। কারণ র্যাব এর কাজে স্পষ্টতই অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা সবাই স্বীকার করে। 15 বছরে র্যাব যা কাজ করছিল সেই তুলনায় এখন কমপ্লেন থাকতে পারে কিছু, কিন্তু ডেফিনেটলি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। একদিনে সব শেষ হয়ে যায় না, এটাও আমরা জানি। দিন তারিখ না জানালেও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর শিগগিরই সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসবেন বলেও জানান তৌহিদ হোসেন। একেবারে অফিসিয়াল লেভেলে একটা ছোটখাটো সফর, এটা যখন হবে আপনাদেরকে জানানো হবে, এটা নিয়ে স্পেকুলেট করার কি দরকার। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণ আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়াল করার মাস্টারমাইন্ড ছিলেন সজীব ওয়াজেদ জয়, এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, জয়ের বাংলাদেশি নাগরিকত্ব না থাকলেও তাকে বিচারের মুখোমুখি করা সম্ভব, কারণ ট্রাইব্যুনালে আইনে বিদেশে অবস্থানরত ব্যক্তির বিচারের সুযোগ রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 24-এর 18 জুলাই থেকে ইন্টারনেট ব্ল্যাকআউট করে সারা দেশে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। আর সেই অভিযোগে চলতি বছর 4 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আওয়ামী লীগ সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। বুধবারে মামলার শুনানিতে জয়কে গণহত্যার প্রমাণ আড়ালের মাস্টার মাইন্ড বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তিনি আইসিটির অ্যাডভাইজার ছিলেন এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টার মাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়, এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, ট্রাইব্যুনাল আইনে বিদেশি নাগরিক বিচারের সুযোগ, তাই পার পাবে না জয়। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-তে শুরুতে খুব স্পষ্ট করে বলা আছে যে তার ন্যাশনালিটি যাই হোক, যে সে দেশেরই নাগরিক হোক, বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে বাংলাদেশের সাথে রিলেটেড কোনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত থাকলে তার বিচার করা যাবে। এদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের ট্রাইব্যুনালের অনুমতি চায় আসামি পক্ষ। তারা একটা ডাইরেকশন চেয়েছিলেন জেল অথরিটির কাছে যে তারা বিদেশি আইনজীবী নিয়োগ করতে চান, সেই জন্য জেল অথরিটিকে যেন নির্দেশ দেওয়া হয় প্রয়োজনীয় ফর্মালিটিস কমপ্লিট করার জন্য। আমরা বলেছি কোর্টের কাছে যে এই অ্যাপ্লিকেশনটা মিসকনসিভড, এটা আইনটা ফলো করে করা হয়নি। তবে সেই আইনি সুযোগ পেতে বাংলাদেশ বার কাউন্সিলের অনুমোদন লাগবে বলেও জানায় রাষ্ট্রপক্ষ। বার কাউন্সিলের কাছে যদি ওনারা আবেদন করেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 169 মানিকগঞ্জ 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি মানিকগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য প্রার্থী জাহিদুর রহমান। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে নির্বাচন করছেন জামায়াতে ইসলামের পক্ষ থেকে, তো আপনারা কেন নির্বাচনে আসলেন আসলে? থ্যাংক ইউ। আমরা ডিবিসির যারা দর্শক তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে যারা দেখবেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা নির্বাচনে অনেক আগ থেকেই আছি। বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল, গণতন্ত্রমুখী দল এবং গণতান্ত্রিক দল। আমরা নির্বাচনে বাংলাদেশে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন ছিল প্রত্যেকটা জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী পার্টিসিপেট করেছে, এক্সেপ্ট হাসিনার আমলে যেগুলো নির্বাচনের নামে প্রহসন হয়েছে সেগুলো ছাড়া। এবং প্রায় প্রতিটি সংসদেই যেগুলো নির্বাচন বলে গৃহীত প্রত্যেকটা সংসদেই জামাত ইসলামীর প্রতিনিধিত্ব জাতীয় সংসদে ছিল। আমরা তারই ধারাবাহিকতায় এবারের আমরা নির্বাচনে এসেছি। আমরা মনে করি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব এবং নির্বাচন
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করা সম্ভব এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্বকে মানুষের সামনে পরিচিত করা সম্ভব। সো আমরা উই আর ইন ইলেকশন। ইসলামী দলগুলোর বিষয়ে নারীদের একটি ভীতি কাজ করে এবং মানুষের মধ্যেও যে ইসলামী দলরা যদি ক্ষমতায় আসে তাহলে নারীদেরকে পর্দার আড়ালে ঘরের ভিতরে দিয়ে দেওয়া হবে এরকম। তো আসলে তাদের প্রতি আপনাদের বার্তাটা কি? আমাদের বার্তা হচ্ছে যে নারীদের অধিকার, পৃথিবীতে যতগুলি ফিলসফি আছে আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলামী নারীদের অধিকার সবচেয়ে বেশি সুন্দর করে সংরক্ষণ করেছে। আমরা মনে করি বাংলাদেশের নারীদের ভয় পাওয়ার কোনো সুযোগ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি একটি অপপ্রচার যে ইসলামী দলগুলো ক্ষমতা আসলে নারীদেরকে ঘরের ভিতরে বসে রাখা হবে, এটা একটা অপপ্রচার। সুতরাং যে আপনারা নারীদের অধিকার নিশ্চিত করবেন। আমরা জানি যে আমাদের দেশে মানে ইসলাম ধর্মের বাইরে অন্য ধর্মের মানুষও অনেক বসবাস করে, তাদের প্রতি হচ্ছে আপনার মেসেজটা কি? তাদের প্রতি মেসেজ হচ্ছে বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষই সম্মানিত নাগরিক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিক তার অধিকার ফিরে পাবে। এবং বাংলাদেশে একটি কথা সবসময় বলা হয়, ধর্ম সংখ্যালঘু এবং সংখ্যাগুরু। আমরা আমাদের দলীয়ভাবে এটা বিশ্বাস করি, সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই শব্দ দুটি, এই টার্মিনোলজি দুটি থাকা উচিত নয়। বাংলাদেশের জন্মগ্রহণকারী প্রতিটি নাগরিক সমান অধিকার পাবেন এবং তারা বাংলাদেশের সম্মানিত নাগরিক হিসেবে তারা থাকবেন। তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, তারা অধিকার বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মকরণে কাজ করব। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচানোর জন্য আপনাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা রোডম্যাপ আছে কিনা? তরুণ সমাজ থেকে মাদক থেকে বাঁচানো একটা বড় চ্যালেঞ্জ। আমরা মনে করি যে মাদক থেকে মুক্ত করার জন্য সামাজিক এবং প্রশাসনিক দুই ধরনের পদক্ষেপই লাগবে। সামাজিক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত একজন মানুষও যেখানে মাদকাসক্ত নয়, সুতরাং আমরা আমাদের যুব সমাজকে আমাদের একই সিস্টেমে তাদেরকে মাদকাসক্ত করার জন্য সামাজিক অ্যাওয়ারনেসের প্রোগ্রামগুলো নিতে পারবো। দুই, প্রশাসনিক উদ্যোগগুলোর মধ্যে থেকে আমাদের পুলিশের কাছে উই হ্যাভ এভরি কনফিডেন্স, পুলিশের কাছে প্রত্যেকটা জায়গাতে ইনফরমেশন আছে কোথায় কোথায় মাদকের আখড়া। কিন্তু আমাদের পুলিশ ব্যবস্থাকে আমরা পলিটিক্যাল লিডাররাই তাদেরকে স্বাচ্ছন্দ্যে কাজ করতে দেই না। মাদকের ব্যবসায়ীরা তাদেরকে যদি ধরে তাহলে তাদেরকে আমরা ফোন করে ছাড়িয়ে দেওয়ার জন্য কখনো কখনো কোনো পলিটিক্যাল লিডাররা করেন। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে বলতে পারি যে পুলিশকে আমরা সর্বোচ্চ পরিমাণে লিবার্টি দেব এবং মাদক ব্যবসায়ীদেরকে ধরে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সম্পূর্ণ স্বাধীনতা তাদেরকে দিব এবং তাদেরকে আমরা ইন্সপায়ার করব। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আরও থাকবো আমরা এই আসনে এবং পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। চলতি বছর বিশ্বে যত সাংবাদিক নিহত হয়েছেন তার প্রায় অর্ধেকের জন্য ইসরায়েল দায়ী বলে জানিয়েছেন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। এবছর গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে 29 ফিলিস্তিনির প্রতিবেদক মারা গেছেন বলে মঙ্গলবার তাদের প্রতিবেদনে উঠে এসেছে। বার্ষিক এই প্রতিবেদনে প্যারিস ভিত্তিক গোষ্ঠীটি বলছে তাদের হিসাবে এবছরে এখন পর্যন্ত 67 সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে 43% মৃত্যুর জন্য ইসরায়েলি বাহিনী দায়ী। চলতি বছর সাংবাদিকদের উপর সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়েছে 25শে আগস্ট। দক্ষিণ গাজার একটি হাসপাতালে হামলায় 5 সাংবাদিক মারা যান। 2023 সালের অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর গাজা এ পর্যন্ত মারা গেছেন 220 সাংবাদিক। 2012 সালে বিশ্বে 142 সাংবাদিক নিহত হয়েছিলেন।